সমস্ত মন্ত্রণালয় থেকে ভারতের কোনো উদ্যুক্ত কর্মকর্তা বা ভারতের কোনো চাকর থাকতে পারবে না। আজকে হলো আপনারা করছেন কি, সেই 70-এর চুক্তির বলে সমস্ত ভারতের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তায় সব বসায় আপনারা রাখছেন। বাংলাদেশে ভাষা ভিত্তিক, যার যার ভাষায়, পাকিস্তানের ভাষা পাকিস্তানে, বাংলাদেশটা বাংলাদেশে, হিন্দুস্তানদের হিন্দুস্তানে। আমি সংক্ষেপে ছেড়ে দিব, কারণ ঘটনা হলো এই ভারত প্রথম একটি ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছেন? ইন্দিরা গান্ধী, শেখ মুজিব 1970 সালে একটা ষড়যন্ত্র করছে। কি জন্য? এই বাংলাদেশটা ভাঙার জন্য। সেটা একটা নীল নকশা 1970 সালে ইন্দিরা শেখ মুজিব একটা গোপন চুক্তি করে। সেটা অনেকের জানা আছে, অনেকে জানা নেই। এই চুক্তি হয়েছিল, আমি দেশ ভাগ করে দেব, আপনারা ভারত যতদিন পারেন লুটটা বুটটা বাংলাদেশ থেকে খাবেন। এই 53 বছর কিন্তু আজকে এই ভারত আন্ডারগ্রাউন্ডের প্রত্যেকটা দলকে সামনে রেখে রেখে, প্রত্যেকটা ব্যক্তিকে সামনে রেখে রেখে, প্রত্যেকটা দালালকে সামনে রেখে রেখে আজকে মেহনতি 18 কোটি মানুষকে তারা জিম্মি করে রাখছে সারা বাংলাদেশে। আজকে আপনারা জানেন 1971 সালে ভারত আমাদের থেকে স্বাধীন করেছে, বেশ ভালো কথা। তাদের কাছে আমাদের কিছু বোঝাপড়া আছে। সেই বোঝাপড়ার যদি আমাদের সমাধান না আসে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নয়। একটা হলো ওনারা আমার অডিয়েন্স ফ্যাক্টরি থেকে উনি 22,000 কোটি টাকার ডিগলার দিয়ে তখন সম্পদ লুট করে নিয়েছেন। শেখ মুজিব টাকা বাংলাদেশে ছিলেন 3,000 কোটি টাকা, উনি পেরেছেন 12,000 কোটি টাকা, 12,000 কোটি ডলার। ওই টাকার যে রেশিওতে আজকে 53 বছরে আমাদের প্রায় 5 থেকে 7 লক্ষ কোটি টাকা আমরা ভারতের কাছে পাবো। ভারত হলে বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে ক্ষমা চেতে হবে, না হয় আমাদের টাকা ব্যাক করতে দিতে হবে, না হলে ভারতের সাথে কোনো আপোষ নাই। আরেকটা হলো আরেকটা হলো ভারত, শেখ মুজিব এবং পাকিস্তান যে গোপন চুক্তি করছে, সেই চুক্তিকে বাতিল করতে হবে। সেই বাতিলের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ যে বাতিলের যে শক্তির বলে আজকে ইন্ডিয়া আমাদেরকে একের পর এক লাফাইতেছে। আজকে তাদের পিছনে এই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা আজকে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছেন। আজকে 18 কোটি লোকের কিডনি বেচার অবস্থা করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে স্বাস্থ্য খ্যাত, আজকে আমাদের মানুষ বাংলাদেশের যা স্বাস্থ্যকে জিরোমিতে নিয়ে আসছে। লক্ষ লক্ষ লোক আজকে হাসপাতালে মারা যাচ্ছে, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, তাদের সংস্করণের কোনো ব্যবস্থা নাই। আজকে তারা আছেন, কে ক্ষমতায় গেছেন, কে ক্ষমতায় থাকবেন, কে লুট করছেন, কে লুট করবেন। আজকে প্রথম হলো এদেশের জনগণের মেহনতি মানুষদের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা। প্রথম সংস্করণ আগে মেহনতি মানুষের গেলে সব কিছু সমাধান করতে হবে। সমাধানের পরে হলো আপনি নির্বাচন। মানুষ যদি না বাঁচে আপনি টাকা দিয়েই করবেন, রাষ্ট্র দিয়ে কী করবেন? আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, প্রথম আপনাদের দায়িত্ব হলো সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্র যারা চিকিৎসা দিতে পারে, আর আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় কী করতেছেন? তামসা দেখতেছেন আপনারা? আপনি কি জনগণকে 18 কোটি জনগণকে তামসা দেখার জন্য লাগছে? লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেন, আর পিজি হাসপাতালটাকে আপনার আন্তর্জাতিক মাননে আনতে পারেন না। তার কারণ কি? কত টাকা লাগে? 500 কোটি টাকা লাগে, নাহলে 1000 কোটি টাকা লাগে। আজকে আইসিইউতে দুঃখের বিষয় পরে বলতে চাই না, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে আইসিইউতে, একজন লোকে একজন বাড়াচ্ছে। আপনারা করতেছেন নাকি? শেখ হাসিনার টর্চার সেল, এই হাসপাতাল বন্ধ করুন। আপনারা সংস্করণ করেন, নির্বাচন সংস্করণ করেন, কোনো আপত্তি নাই। আগে জনগণের স্বাস্থ্যকে সংস্করণ করেন, তাদের রূহ, তাদেরকে বাঁচান আগে। আজকে গোপনে কত লোক ইঞ্জেকশন দিয়ে সারা বাংলাদেশে মারা যাচ্ছে, খবর নিচ্ছেন আপনারা? তদন্ত করুন। আজকে ভালো ভালো বিলিয়ন লোক মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? তারা কারা? এখনো প্রত্যেকটা টেবিলে ওই ভারতের দালাল, ওই ভারতের সেই অফিসার, তাদেরকে বসায় রেখে আপনারা সংস্করণ করবেন? কোনোদিনও সংস্করণ হবে না। সংস্করণ হবে আমাদের 18 কোটি জনগণের উপরে স্টিম রোলার চালানো হবে। তাই আমি আশা করব
সমস্ত মন্ত্রণালয় থেকে ভারতের কোনো উদ্যুক্ত কর্মকর্তা বা ভারতের কোনো চাকর থাকতে পারবে না। আজকে হলো আপনারা করছেন কি, সেই 70-এর চুক্তির বলে সমস্ত ভারতের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা সব বসায় আপনারা রাখছেন। তো দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখলে এই ভারতের বিরুদ্ধে মামলা করে সেই আইনটাকে ইনশাল্লাহ বাতিল করব। একটা আপনারা জানেন যে 2002 সালে এই ভারত আমাকে নিয়ে একটি নাটক সাজেছিল কি, লাদেনের উত্তরসূরি। ফার ইস্টার্ন ইকোনমিতে ফার্স্ট হিস্ট্রি করেছিল এই বাংলাদেশের লাদেন, উনি সব কিছু করে। তখন আমি তাদের বিরুদ্ধে 100% ট্যাক্স দিয়ে একক $2 বিলিয়ন তাদের সাথে মামলা আমি করি। তখন কোথায় ছিলেন আপনার বুদ্ধিজীবীরা? কোথায় ছিলেন আপনারা তখন? তখন তো আপনাদের কাউকে পাই নাই। সমস্ত পত্রিকায় তখন ব্যাক টু ব্যাক একা ফাইট করতে হয়েছিল। আজকে যদি ওই দিনকে আপনারা আমার মতো মানুষকে যদি সহযোগিতা করতেন, আজকে পিলখানা হত্যা হতো না, আজকে শাহবাগে আমার হতো না, আজকে শাপলা চত্বরে আলেমদের হতো না, আজকে হাজার হাজার লোক গুম হতো না। আজকে আপনারা মূল্যায়ন থাকতে মূল্যায়ন করেন এবং আমাদের তত্ত্বাবধানের বিষয়ে কিছু দালাল ঢুকেছেন। ভারতের দালালদেরকে আপনারা অবিলম্বে যদি তাদেরকে পদত্যাগ না করবেন তাহলে আপনার খবর আছে, এদেশের 18 কোটি জনগণ আর ছাড়বে না। 24 সালে মেহনতি ছাত্ররা যা দেখা দিয়ে গেছে, ছাত্ররা অকল্পনীয় দেখা দিয়েছে। আজকে আমিও ছাত্রদের ন্যায় হয়ে গেছি, কারণ মাদ্রাসার ছাত্ররা যদি ওই দিন আমাকে রাতে যদি ব্লাডটা দিত তাহলে আমি ওখানে চলে আসতে পারতাম না। আজকে এখন সেই বাচ্চাদের রক্ত আমার গায়ে। আসুন আমরা সবাই দেশপ্রেমকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং এই ইন্ডিয়ার চক্কর থেকে সমস্ত 18 কোটি জনগণ সতর্ক থাকুন এবং সতর্ক থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রচার জগতে এত এত চ্যানেলস, এত এত টিউবস, এত এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে। চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হয়েছে। হাঁটি পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি, আমরা আশা করি যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসাবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আগামী 1 জানুয়ারি দেশ চেঞ্জ টিভির যে প্রতিষ্ঠা বার্ষিকীতে
আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার পার্টি জাতীয় পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই এবং দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং পরিস্থিতিতে আপনারা নির্ভীক সাংবাদিকতার ছাপ রাখবেন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এ বিশ্বাস আমার আছে। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।